৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার ঘোষণা তারেক রহমানের। চোরাই পথে ক্ষমতা চায় একটি দল, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চোরাই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। শেষ দিনে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচারণা, ভোটারের মন জয়ে আপ্রাণ চেষ্টা। কাল সকালে শেষ হচ্ছে ভোটের আনুষ্ঠানিক প্রচার। রাজধানীতে অধিক ঝুঁকিপূর্ণ 7 আসনে বাড়ছে নিরাপত্তা। নির্বাচনে হুমকি নেই, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান ডিএমপি কমিশনারের। এবং গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী মিছিলে আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি। দু গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি আরিফুল ইসলাম সাহাব। নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসেও ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নীতিগত নয়, দেশ পরিচালনায় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। রাজধানীতে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার ঘোষণা বিএনপির শীর্ষ এই নেতার। আহ্বান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়লে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার। সাব্বিরোজের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীতে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এক মাথা থেকে আরেক মাথায় ছুটেছে তার গাড়িবহর। সোমবার সকাল 11:30টায় ঢাকা 17-র বনানী থেকে জনসভা শুরু করেন তারেক রহমান। বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অগ্রাধিকার। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এরপর ঢাকা 10 আসনে কলাবাগান মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনের নির্বাচন এটি। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ঢাকা 8 আসনে তৃতীয় জনসভা করেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, সরকারে গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করবে বিএনপি। 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতির তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে, দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। এরপর বাসাবো, যাত্রাবাড়ি ও জুরাইনে জনসভা করেন তারেক রহমান। প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। বিএনপির পরিকল্পনা আছে, এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিম সাহেব যারা, বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন, তারা মানবেতর জীবনযাপন করেন অধিকাংশ মানুষ, এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। শেষ সময়ে সরগরম ভোটের মাঠ। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি শেষে এখন অপেক্ষা ব্যালটে নিজেদের অবস্থান জানান দেয়া। ভোটারদের প্রত্যাশা 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে
বেছে নেবেন আগামী নেতৃত্ব। সাব্বির রোজ, এখন, ঢাকা। চোরাই পথে ক্ষমতায় যেতে চায় একটি দল, এমন অভিযোগ করে এখন থেকেই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের আসনে জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জুলাইয়ের মতো আবারও অন্ধকার গলিপথে হাঁটছে নির্বাচন কমিশন। মানুষের রায় ছাড়া কোনো কারচুপির চেষ্টা হলে দেশে আবারও জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন শাহাদাত অবসর। শিশুর হাতে উঠছে জামায়াত ইসলামীর পতাকা, আবার কেউ এনেছে প্লাকার্ড, স্লোগান আর উৎসবের আমেজ যেন দেখা মিলছে ঢাকা 15 আসনে। সোমবার বিকেলে নির্বাচনী গণমিছিলে অংশ নেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। নিজ আসনে দলের আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্যে কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। এর আগে সকালে 11 দলীয় জোটের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। বেসরকারি মিডিয়া বিজ্ঞাপনের নামে একটি দলের প্রচার প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ইসির অবস্থা 5 আগস্টের আগে কমিশনের চেয়েও খারাপ হবে। ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে। জামায়াতের আমির নাহিদের সাথে একাত্মতা পোষণ করে বলেন, অপরাধের বৈধতা দিতে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, একই অন্ধকার পথে হাঁটছে নির্বাচন কমিশন। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। ক্ষমতায় গেলে ধর্মবর্ণের বিভাজন দূর করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, 18 কোটি মানুষের বিজয়ের জন্য নির্বাচন করছে জামায়াত। সরকারের কিছু আমলা, কিছু সচিব বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ঢাকা 13 আসনকে সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। শাহাদাত অবসর, এখন, ঢাকা। শেষ দিনের নির্বাচনী প্রচারণায় জমজমাট ভোটের মাঠ। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও রাজধানীতে উৎসবমুখর পরিবেশেই গণসংযোগ করেন প্রার্থীরা। ভোটারদের কাছে উপস্থিতি জানান দিতে এদিন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন প্রার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের সমর্থনে 11 দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহিলা জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন। রাজধানীর ধোলাইপাড় থেকে শুরু হয়ে মিছিলটি এই আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সৈয়দ জয়নুল আবেদিন বলেন, দাঁড়িপাল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে তা দেশের ইতিবাচক পরিবর্তনের জন্যই। সকলের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। আমরা আশা করি আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। গণমিছিল করেছেন ঢাকা 6 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানও। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এই আসনের বেশিরভাগ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজর দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ঝুঁকিপূর্ণ 79টি কেন্দ্র, 100টির ভিতরে 21টি বাদে সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর ভিতরে অধিক ঝুঁকিপূর্ণ আছে 25টার মতো। সে ব্যাপারেও আমরা আলাদাভাবে কথা বলবো, যেখানে জনগণ আশ্বস্ত হওয়া দরকার।
এদিকে প্রচারণা চালান ঢাকা 14 আসনের জামায়াত ইসলামী প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সারা দেশে নারীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে নারী কর্মীদের উপর যে সহিংসতা হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঢাকা 14 আসনের নতুন সংযোজিত বনগাঁও এলাকাকে রাজধানীর সুবিধাসম্পন্ন আধুনিক জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। এদিকে সকালে নাসিরাবাদ এলাকায় গণসংযোগ চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে মানুষকে ফুটবল প্রতীকটি চেনাতে কিছুটা বেগ পেতে হলেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। বছর পর বছর ধরে যে অবহেলাটা আছে, সেই অবহেলাটা যাতে দূর করতে আমরা একসাথে কাজ করতে পারি। সো নির্বাচনের পরেও আমরা একসাথেই কাজ করব। এখানে সেতুর সংস্কার, একটি খেলার মাঠ, মা ও শিশু ক্লিনিক ও একটি কলেজ এবং এই যে রাস্তাঘাট, গ্রামীণ যে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। দুপুরে ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্যজোটের মনোনীত শাপলাকুলি প্রতীকের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি মতিঝিলে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন। এখান থেকে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখান থেকেই বাংলাদেশে বড় জায়গায় মাদক ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সমস্যার সমাধান করব। এখান থেকে গডফাদাররা এখানে বসবাস করে, চাঁদাবাজি করে, পুরো বাংলাদেশে সন্ত্রাসী করে। আমরা ওয়াইপ আউট করে দেব 12 তারিখে ইনশাল্লাহ তাদেরকে। প্রচারণা শেষ মুহূর্তে প্রতিশ্রুতি, শঙ্কা আর প্রত্যাশার মিশেলে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আসিফ ইকবাল খান, এখন ঢাকা। এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছে। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সহমর্মিতা। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। প্রিয় দেশবাসী, 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালের 7ই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন। একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে। এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিলেন? কি ছিল তাদের চাওয়া? কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না। তাহলে কি এত প্রাণের বিসর্জন বৃথা হয়ে যাবে? না, অবশ্যই বৃথা যেতে দিতে পারি না। আমরা যারা এখনো আল্লাহর রহমতে বেঁচে আছি, আমাদের উচিত সকল শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের জনবহুল দেশ। দেশের মোট জনশক্তির অর্ধেকের বেশি নারী। জনসংখ্যার 4 কোটির বেশি তারুণ্য, 5 কোটির বেশি শিশু, 40 লাখের বেশি প্রতিবন্ধী মানুষ, কোটি কোটি শ্রমিক, কৃষক। এই সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ।
প্রিয় দেশবাসী, এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। বর্তমান প্রজন্মের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার পুনর্বহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা। বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। আমি ইশতেহারে উল্লেখিত কয়েকটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আজ আবারও দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। প্রিয় দেশবাসী, বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার, অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন। প্রতিটি অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি রয়েছে। স্থানীয় কুটির শিল্প ও এসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের পণ্য রফতানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এইসব সেক্টরে প্রতি বছর সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের বেশি। এর মধ্যে প্রায় 9 লক্ষ রয়েছেন স্নাতক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকার। এদের মধ্যে প্রায় 22% তরুণ তরুণী কোনো প্রকার শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয়। এই বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই 15 থেকে 29 বছর বয়সী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে সে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে। প্রিয় দেশবাসী, দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়।
দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,500 টাকা কিংবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ, প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে দেশে স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। আপনারা বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে নারীদের বিনা বেতন শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। উপজেলা পর্যায়ে বিশেষায়িত নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন চালু করা হবে। কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হবে। এছাড়া বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে কয়েকটি নির্দিষ্ট স্থানে হাইজিনিক বাথরুম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের সমাজের নারীরা নানাভাবে হয়রানি এবং সহিংসতার শিকার হন। বর্তমান সময়ে নারীর প্রতি সাইবার বুলিং উদ্বেগজনক রূপ নিয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। প্রিয় দেশবাসী, সময়ের সাথে সাথে অর্থনীতির নানা খাত বাড়লেও দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর। বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। দেশে কোটি কোটি কৃষক শ্রমিক রয়েছেন, অধিকাংশই কর্মক্ষম। কর্মক্ষম কৃষকদের জন্য একদিকে যেরকম কর্মসংস্থান প্রয়োজন, অপরদিকে প্রয়োজন তাদের শ্রমের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ। আমরা মনে করি কর্মক্ষম এই জনশক্তির শ্রমই হতে পারে বাংলাদেশকে পুনরায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের চাবিকাঠি। এ কারণেই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনায় কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছি। প্রিয় দেশবাসী, আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। জ্ঞান, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, এইসব তরুণ তরুণীরাই বদলে দিবে আগামীর বাংলাদেশ। তবে একাডেমিক শিক্ষার স্তরের সর্বোচ্চ ধাপে পৌঁছার এই যাত্রা পথে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন পর্যায়ে ড্রপ আউট হয়ে যান। নানা বাস্তবতায় ড্রপ আউট হয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকায় বিশ্বের যে কয়েকটি দেশ শীর্ষস্থানে রয়েছে, বাংলাদেশ তার অন্যতম। একজন শিক্ষার্থী
শিক্ষা স্তরের যে কোনো পর্যায়ে ড্রপ আউট হওয়ার পর তাদেরকে যেন বেকার জীবন কাটাতে না হয়, সেজন্য হাই স্কুল পর্যায় থেকে আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক অর্থাৎ টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষাকে আবশ্যকীয় করার প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে রেখেছি। একই সঙ্গে দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে বাংলা এবং ইংরেজির পাশাপাশি হাই স্কুল পর্যায় থেকে সিলেবাসে তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যবস্থা রাখার সিদ্ধান্ত এবং পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি একজন ব্যক্তির একাধিক ভাষা জ্ঞান থাকলে বিশ্বের যে কোনো দেশেই কর্মসংস্থানের অভাব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন শিক্ষার্থী যাতে যোগ্যতম হিসেবে এগিয়ে যেতে পারেন, সেই চিন্তাকে সামনে রেখেই আমরা শিক্ষা বিশেষজ্ঞদের গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের পরিকল্পনাও চূড়ান্ত করেছি। আমরা শিক্ষা কারিকুলাম এমনভাবে ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছি যাতে সকল শিক্ষার্থী শিক্ষা স্তরের প্রতিটি ধাপে একাডেমিক জ্ঞানের পাশাপাশি একটি বিশেষ কারিগরি ব্যবহারিক শিক্ষার দক্ষতাও অর্জন করতে সক্ষম হন। প্রিয় দেশবাসী, আমরা রিজিকে বিশ্বাস করি এবং সাধারণত আমরা রিজিক বলতে খাওয়া দাওয়া কিংবা অর্থ সম্পদকে বুঝি। তবে ধর্মীয় দৃষ্টিতে রিজিকের একাধিক স্তর রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, আমরা এই নীতিতে প্রবর্তন করতে চাই। এই লক্ষ্যে আমরা প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা কোর্স সম্পন্ন করিয়ে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। নিয়োগ পাওয়া হেলথ কেয়ারদের শতকরা 80% হবেন নারী সদস্য। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পাওয়া হেলথ কেয়ারগণ মানুষের দৌড়গোড়ায় যাবেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবেন। আমরা মনে করি কোনো রোগ প্রতিরোধের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সঠিক পরামর্শ পেলে অনেক রোগী শুরুতেই নিরাময় করা সম্ভব হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্ব আরও এক ধাপ এগিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। চাইলেও কারো পক্ষে এর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয়। রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছুই এখন তথ্য প্রযুক্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সুতরাং তথ্য প্রযুক্তির বিশ্ব শাসন করার মতন মেধা, যোগ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে আমাদের তরুণ সমাজ সমৃদ্ধ না হতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রীয় নীতি কী হবে, বিএনপি ইতিমধ্যেই সেই সব কার্যক্রম চূড়ান্ত করেছে। জামায়াত ক্ষমতা এলে শিক্ষা, বিচার এবং অর্থনীতিতে ব্যাপক সংস্কার করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ করার অঙ্গীকার করেন তিনি। জুলাই হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত ছিল পরিবারতন্ত্রের হাতে, নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই। জনগণকে বলবো যে গণভোটে হা বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন। আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি। সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে।
এবার নির্বাচনের নারী উদ্যোক্তাদের সহায়তা, নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ চান শরীয়তপুরের নারী ভোটাররা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে আগামী সরকারের বড় পরীক্ষা। আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। আসমা আক্তার একজন সফল উদ্যোক্তা। পলিথিনকে না বলে পাট দিয়ে উৎপাদিত পণ্য ব্যবহারে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি ব্লক বাটিকের কাজও করে এগিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। এইরকম সরকার আশা করি যে নারীদের নিয়ে একটু চিন্তা করবে, অবহেলিত নারীরা যারা আছে বিশেষ করে তাদেরকে নিয়ে একটু চিন্তা করবে, তাদের একটু কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আসমার মতো জেলার নারী ভোটাররা এবার নির্বাচনে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, জীবনমানের উন্নয়ন ও অধিকারের নিশ্চয়তা চান প্রার্থীদের কাছে। আমরা তো সব দিক দিয়ে পিছিয়ে আছি। নারীরা কাজের দিক দিয়ে, তারপরে বেতনের দিক দিয়ে আর কি নারীদের ঠিক মতন পারিশ্রম দেওয়া হচ্ছে না। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে আগামী সরকারের বড় পরীক্ষা। শরীয়তপুরে 3টি আসনে মোট ভোটার প্রায় 12 লাখ, এর মধ্যে নারী ভোটার প্রায় 5,50,000। এখন শরীয়তপুর। গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী গণমিছিলে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। বিকেলে গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা গণমিছিলে যোগ দেন। মিছিলটি টঙ্গী বাজার থেকে স্টেশন রোড পৌঁছালে মিছিলের আগে যাওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের কর্মীরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছেন। পরে জ্যেষ্ঠ নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরই সাথে সংবাদ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।